নমস্কার। আজকে সূর্যের গোচর নিয়ে বলবো চারটি রাশি সম্পর্কে। সিংহ রাশি, তারপর যে কন্যা রাশি, তুলা রাশি এবং বৃশ্চিক রাশি, চারটি রাশিকে নিয়ে বলবো। সূর্যদেব রাশি পরিবর্তন করছে 16ই ডিসেম্বর 2025, 14ই জানুয়ারি পর্যন্ত অবস্থান করবে একদম দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশিতে। এবং সূর্যের এই পরিবর্তনে মঙ্গলের সাথে জুতি তৈরি হচ্ছে। সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতির সমসপ্তম দৃষ্টি, অর্থাৎ সমসপ্তম যোগ তৈরি হচ্ছে। এবং শনির দশম দৃষ্টি থাকছে, কেতুর আবার প্রভাব থাকছে। তো কীরকম প্রভাব দিবে এই চারটি রাশির, এই সিংহ রাশি, তারপরে কন্যা রাশি, তুলা রাশি এবং বৃশ্চিক রাশি, চারটি রাশিকে নিয়ে বলবো। কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান হচ্ছে, কোন বিশেষ উপাচার করবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। আমাদের চ্যানেলে বিশেষ করে নক্ষত্রকে নিয়ে বিশেষভাবে তুলে ধরা হয়। তো যাই হোক, যারা দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে বহু ভিডিও দেওয়া হবে। তো সূর্য হচ্ছে কি মান সম্মান, সূর্য থেকে সবসময় মান সম্মান, পদ প্রতিষ্ঠা, এগুলো কিন্তু সূর্য দেয়। জন্মগোষ্ঠীতে যাদের সূর্যের অবস্থান ভালো রয়েছে, তারা কিন্তু সমাজে এগুলো মান সম্মান, খ্যাতি, যশ এগুলো কিন্তু পেয়ে থাকে। তো সূর্যের এই গোচরটা বিশেষভাবে প্রভাবিত করবে যাদের জন্মগোষ্ঠীতে সূর্যের অবস্থান ভালো রয়েছে। সূর্যের পরিবর্তন এবং 2026, সেটাও কিন্তু সূর্যেরই সংখ্যা চলে আসছে। আর জানুয়ারি মাসের 14 তারিখে আবার সূর্য রাশি যখন পরিবর্তন করবে, তখন কিন্তু মকর সংক্রান্তি, শনির ঘরে মকর রাশিতে কিন্তু সূর্য প্রবেশ করবে। তো সবার প্রথম কিন্তু এটাই বলবো আমি, যে 2026 সূর্যের সাল, অতএব সূর্যকে বলি করতে হবে। এবার সূর্যকে বলি করতে গেলে অনেক রকম দিক থেকে সূর্যকে বলি করা হয়, তবে বিশেষভাবে আমি বলবো যাদের জন্মকুষ্ঠিতে সূর্য খুবই খারাপ অবস্থা রয়েছে, যাদের সূর্য গ্রহণযোগ লেগে পড়ে গেছে, যে সূর্যের সাথে গ্রহণ, সূর্যের নক্ষত্রে দেখা হলো যে পাপী গ্রহের অবস্থান করছে, বা পাপী গ্রহ দ্বারা দৃষ্ট সূর্য গ্রহণযোগে পড়ে গেছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এই 2026-এ সূর্যের বছর, অতএব সূর্যকে ঠিক রাখতে হবে। তো সূর্যকে ঠিক রাখতে গেলে কি কি উপাচার, সেগুলো ওই ভিডিওতে তুলে ধরবো। তো সবার মানে মানে অনুষ্ঠানের আগেই বলছি যে যাদের সূর্যের অবস্থান খারাপ রয়েছে, তারা অবশ্যই বাড়িতে বিশেষ করে সূর্য যন্ত্র স্থাপন করবেন। সূর্য যন্ত্র স্থাপন করবেন, হাতের মাঝখানে দুটি আঙ্গুলে সাদা চন্দন, লাল চন্দন লাগিয়ে সেই সূর্য যন্ত্রের উপর ছিটাবেন এবং বলবেন ওম হ্রিং ঘিনি সূর্যাদিত্যায় শ্রী। এটাতে সূর্য যথেষ্ট বলি হয়। যত ধরনের সূর্যের দোষ থাকে, সেই দোষগুলোকে কিন্তু কাটাবে। যতই বড় গ্রহণ দোষ থাকুক, সেই গ্রহণ দোষকে কিন্তু কাটিয়ে দেয় এই সূর্য যন্ত্রের উপর এই সাদা চন্দন, লাল চন্দন এবং এই মন্ত্র করার পর। এটা কিন্তু মানে আমি বাস্তব জীবনে বলছি, আমি বহু লোকের জন্মকুষ্ঠি দেখেছি, বহু লোককেই যাদের সূর্যের অবস্থান খারাপ দেখেছি, যাদের জন্মকুষ্ঠিতে দেখেছি, হাতে দেখেছি, তাদেরকে আমি উপাচার দিয়েছি, তারা বিশেষভাবে লাভবান হয়েছে। অতএব যাদের জন্মকুষ্ঠিতে গ্রহণযোগ রয়েছে, তারা কিন্তু অবশ্যই এই উপাচার করবেন। তো যাই হোক, যাদের রয়েছে, এবার সূর্যযন্ত্র কোথায় পাওয়া যাবে? আমাদের একটা প্রোডাক্ট ইউটিউব থেকে দিয়েছে, সেটা হচ্ছে স্ক্রিনে টাচ করলে একটা প্রোডাক্ট বলে অপশন আছে, সেখানে সূর্যযন্ত্র বিশেষভাবে পাওয়া যাচ্ছে। যাদের একান্তই প্রয়োজন, তারা অবশ্যই সংগ্রহ করবেন। আপনাদের বাজেটের মধ্যেই রয়েছে, অবশ্যই সংগ্রহ করবেন। কারণ সূর্যই কিন্তু মান সম্মান, পদ প্রতিষ্ঠা দিবে। কারণ রাজার সাল, সূর্যের সাল, এবং সূর্য হচ্ছে রাজা। রাজা সবসময় কি চাইবে? যে প্রজাদের নিয়ে চলতে। রাজদরবারে সবাই থাকে, রাজদরবারে রাজার দরবারে কিন্তু সবাই সুযোগ পায়। অতএব কিন্তু সবাই, প্রত্যেকটা রাশিই কিন্তু সমানভাবে এই সময়কালে সুযোগ পাবে জীবনে চলার পথ। তো প্রত্যেকটা রাশিরই কিন্তু উন্নতি থাকছে। যার জন্য আমি তুলে ধরলাম যে যাদের জন্মকুষ্ঠিতে গ্রহণযোগ লেগেছে আছে, তারা কিন্তু অবশ্যই সূর্যযন্ত্র বাড়িতে স্থাপন করবেন। বিধি দ্বারা কোনো ব্রাহ্মণ পূজারীকে দিয়ে শুনে নিয়ে তারপরে একদম পূজার ঘরে পূর্ব দিকে এটা স্থাপন করবেন, তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন। তো যাই হোক, সূর্য এই সিংহ রাশির ক্ষেত্রে যে মুহূর্তে অবস্থান করবে হচ্ছে মূল নক্ষত্রে। মূল নক্ষত্রে থাকবে একদম 16ই ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত মূল নক্ষত্রে থাকবে। মূল নক্ষত্রটা কার নক্ষত্র? কেতুর নক্ষত্র। কেতু প্রভাবিত করবে। কেতু তো রাশির উপর অবস্থান করছে। কেতু আবার অবস্থান করছে কার নক্ষত্রে? কেতু অবস্থান করছে আবার শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। তো পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে ভাগ, সৌভাগ্যের অধিপতি, বিজয়ের পরবর্তী উল্লাস। আর মূল নক্ষত্র হচ্ছে কি? জ্বর, শিকর, গভীর। তো রাজা সূর্য এই নক্ষত্রে অবস্থান করা মানে কি? যে কোনো বিষয়ের গভীর তলে যাবে এবং সেই বিষয়ের সমস্ত কিছু জানার চেষ্টা করবে এবং সেটাকে উপড়ে ফেলার চেষ্টা করবে, অর্থাৎ সমাধান করবে। মূল নক্ষত্রকে বলা হয় বিনাশকারী নক্ষত্র। তো কিসের বিনাশ করবে? ভালো জিনিস হতে গেলে তো খারাপের বিনাশ হয়, সেই খারাপের বিনাশটা হবে এবং ভালো জিনিসটা তৈরি হবে। মূল নক্ষত্রের উপর দেবীর ধূমাবতী মায়ের বিশেষ কৃপা থাকে। তো এই নক্ষত্রে মানে এমন একটি নক্ষত্র, যেটা যতই গভীরে পড়ে যাক, এটা কিন্তু উঠে দাঁড়াবে। আর গাছের শিকড় কিন্তু গভীরেই থাকে, যেটা একটা গাছকে কিন্তু আটকে রাখে। সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে সূর্যের এই মূল নক্ষত্রে। সূর্য এই নক্ষত্র অবস্থান করবে পঞ্চম ঘরে,
আর রাশির উপর কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, অর্থাৎ এই সময়কালে সন্তানের দিক থেকে কোনো একটা ভালো সংবাদ পেতে যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকারা। সন্তানের কোনো কর্মে উন্নতি, যেটা বিগত দিনের চেষ্টা করছিল, সেই জায়গাগুলোতে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে এই সিংহ রাশির। এবং সন্তানের বিশেষ উন্নতি, সন্তানের সাথে প্রেম ভালোবাসা যথেষ্ট এই সময়কালে আবার বৃদ্ধিও পাবে, কারণ নক্ষত্র বলছে। যাই হোক, এই মূল নক্ষত্রে কিন্তু এই জিনিসগুলো হবে। এছাড়া যারা প্রশাসন লেভেলে রয়েছেন এই মূল নক্ষত্রে, যারা আধিকারিক পোস্টে রয়েছেন, বা যারা গোয়েন্দার কাজের সাথে যুক্ত রয়েছেন, বা যারা খোঁজ প্রকৃতির কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোর বিশেষ এই সময়কালে উন্নতি দেখা দেবে। কারণ মূল নক্ষত্রের অধিপতি রাশির উপর অবস্থান করছে যে নক্ষত্র, সেটা পূর্বা ফাল্গুনী নক্ষত্র। পূর্বা ফাল্গুনী নক্ষত্রের 4টি চরণই পড়ে সিংহ রাশিতে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে সৌভাগ্যের প্রতীক। সেই নক্ষত্র কেতু অবস্থান করছে শুক্রের নক্ষত্র, আর শুক্র চতুর্থ ঘর, সুখের ঘরে অবস্থান করছে বুধের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করে একদম কর্মের ঘর, নিজের রাশিকে দেখছে, এই বিশ্ব রাশিকে দেখছে। তাহলে কর্মক্ষেত্রে বিশেষভাবে সফলতা নিয়ে আসবে যারা উচ্চ আধিকারিক পোস্টে রয়েছেন। আবার যারা কি ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যে কাজগুলো প্রত্নতাত্ত্বিক, অর্থাৎ পুরাতন কোনো কাজ, যেগুলো মাটি খনন কাজ করা হয়, বা পুরাতন জিনিসপত্রের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজের সাথে কিন্তু বিশেষ উন্নতির যোগ রয়েছে। আবার যারা সিবিআই, সিআইডি এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু এই মূল নক্ষত্রে বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে, ভালো অবস্থান। তবে এই নক্ষত্রে আবার ক্রোধী হয় এবং তার সাথে জেদি হয়, কারণ সবার প্রথমে বললাম যে বিনাশকারী। ভালো জিনিসের সূচনা করতে গেলে খারাপের বিনাশ, সেটাই তো বোঝায়, তো সেই জিনিসটাকে বোঝায়। তো এটার আবার অনেকে অন্যরকম মানে না যে বিনাশকারী নক্ষত্র, তার মধ্যে বিনাশই করে যাবে শুধু, সেটা না। বিনাশ হবে কি, খারাপ জিনিসের, অশুভ শক্তির বিনাশ হবে। তো সূর্য কিন্তু সেই নক্ষত্র, কারণ ধর্মের ঘরেই কিন্তু এই নক্ষত্রের 4টি চরণ পড়ে, সেটা হচ্ছে মূল নক্ষত্র। মূল নক্ষত্র, তো এই নক্ষত্র মানে খুবই ভালো নক্ষত্র। এই নক্ষত্র যতই গভীর তলে পড়ে যাক, যতই বাজে অবস্থাতে পড়ে যাক, সেই অবস্থা থেকে ফিরে আসার একটা মানে ঈশ্বরীয় কৃপা এই নক্ষত্রের উপর থাকে। যতই রকম খারাপ পজিশনে পড়ুক, একটা ঘুরে দাঁড়ানোর সেই ক্ষমতা থাকে। অর্থাৎ সিংহ রাশির যে এই যে ঢাইয়া চলছে, শনির অবস্থান চলছে, এই অবস্থানের মধ্যেও যতই বাজে পরিস্থিতিতে পড়ুক, এই অবস্থান যথেষ্ট ভালো দিকে নিয়ে যাবে, এবং ভালো দিকে আছেও। কারণ সিংহ রাশির যে গ্রহের অবস্থান, সেটা কিন্তু এটাই সূচনা করছে। কারণ দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে, লাভের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, তার দৃষ্টির প্রভাব থাকছে, তার প্রভাব থাকছে ভালো। চারিদিক থেকে একটা লাভের উন্নতি, এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে সূর্য এবং মঙ্গলের উপর, নিজের ঘরকে দেখছে এই সময়কালে। তো গ্রহ যখন নিজের ঘরকে দেখে, নিজের নক্ষত্র অবস্থান করে, তো সেই ঘরে তো কোনোদিন খারাপ হবে না কোনোদিন। এবং দেখছে কাকে, সূর্যকে দেখছে। তবে কি যে কোনো কাজ করতে গেলে একদম নিয়ম মেনে করতে হবে। কারণ দেবগুরু বৃহস্পতি কি গুরু, গুরু দিবে কি জ্ঞান, দিবে কি পথ, যে এটা চাই, তো সেটাকে ক্যালকুলেট রাজা করবে, যে এই হিসাব করে তারপরে কি সেনাপতিকে দিবে। তাহলে কি হচ্ছে জিনিসটা, তো সেই জিনিসটা কিন্তু সেই লেভেলেই চলে আসছে, যে কোনো কাজ করতে গেলে প্ল্যান মাফিক করতে হবে। তাহলে যথেষ্ট উন্নতি এই সময়কালে দেখতে হবে এই মূল নক্ষত্রে এই সূর্যের এই অবস্থান। এটা গেল মূল নক্ষত্রে। এবার মাইনাস দিকটা কি হচ্ছে, যে অশান্তি গণ্ডগোল, এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। এই জিনিসগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। জেদ, সন্তানের কিন্তু জেদ, ক্রোধ, এগুলোও মাইনাস পয়েন্ট থাকছে এই সময়কালে, একটু জেদই হবে, এগুলো কিন্তু দেখাচ্ছে। আবার কি যে একটু বেশি আনন্দ ফুর্তি, এগুলোর দিকে বিশেষ করে নজর যাবে, এই জিনিসগুলো করাবে, কারণ কেতু রাশির উপর অবস্থান করছে। তবে এই নক্ষত্র অবস্থান শিক্ষার দিকটা যথেষ্ট বৃদ্ধি করাবে এই সিংহ রাশির, যে মানে হিসাব, ম্যাথামেটিক্স এই সমস্ত নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য আবার খুব ভালো হবে এই নক্ষত্রে, মূল নক্ষত্র। যাই হোক, মূল নক্ষত্রের এরকম প্রভাব পড়বে। এরপরে যখন চলে আসবে, সেটা হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র। পূর্বাষাঢ়া নক্ষত্র কিন্তু শুক্রেরই নক্ষত্র। তখন 29শে ডিসেম্বর চলে আসবে পূর্বাষাঢ়া নক্ষত্রে। তখন শুক্রেরও রাশি পরিবর্তন হয়ে যাচ্ছে, শুক্র 20 তারিখে চলে আসবে, এই সূর্যের সাথে অবস্থান করবে। তখন শুক্র আর সূর্য আর হচ্ছে মঙ্গলের জুতি। আবার ওদিকে 28 তারিখে বুধ রাশি পরিবর্তন করবে। 4টি গ্রহই কিন্তু এই পঞ্চম ঘরে অবস্থান করবে সিংহ রাশির ক্ষেত্রে, যেটা হচ্ছে ধনু রাশি, এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা কিন্তু দৃষ্ট হয়ে যাচ্ছে 4টি গ্রহই। কত সুন্দর অবস্থান হতে যাচ্ছে। তো যাই হোক, সূর্যের পরিবর্তন, পূর্বাষাঢ়া নক্ষত্র। তো এই সময় কি হবে, এই সময় কিন্তু ওই শিক্ষার জায়গাটা যেরকমভাবে উঠে আসছে, একটা মানে পাওয়ার থাকবে। কিরকম পাওয়ার, মোটিভেশন পাওয়ার, যে কাউকে মোটিভেট করে দেওয়া, যে তুমি চলতে পারছো না, ওনার কথাতে এমন মোটিভেট করবে যে সে চলতে পারবে। অর্থাৎ নিজের কাজের প্রতি সেই একাগ্রতা, সেই জিনিসটা কিন্তু চলে আসবে। এবং এটা যদি নিজের উপর কাজে লাগে, বাইরের পরিবেশের উপর না লাগিয়ে, তাহলে তো অনেক দূর যেতে পারবে, অনেক দূর যেতে পারবে। তবে পূর্বাষাঢ়া নক্ষত্রের যে বিশেষ উন্নতি, শুক্রের নক্ষত্র, শুক্র তো হচ্ছে কি এই ধনুরাশি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি, এবং তার সাথে হচ্ছে 3য় ঘরের অধিপতি। তাহলে যোগাযোগ ব্যবস্থাগুলো যথেষ্ট ভালো হবে। মিডিয়া সেক্টরে যারা রয়েছে, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ যারা রয়েছেন, সেই দিক থেকে যথেষ্ট ভালো হবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে এই সময়কালে। আধিকারিক পোস্টে যারা রয়েছেন, সরকারি বিভাগে যারা রয়েছেন, বা সরকারি কাজের যারা চেষ্টা করছেন, সেই কাজগুলো হবে। ডকুমেন্টেন্সির কাজগুলো হবে,
সব ঠিক থাকছে, পূর্বাষাঢ়া নক্ষত্র আয় উন্নতির চারিদিক থেকে উন্নতির যোগ থাকছে। কিন্তু এই পূর্বাষাঢ়া নক্ষত্রের মাইনাস দিকও রয়েছে, সেটা হচ্ছে কি বিবাহিত জীবন। বিবাহিত জীবনে কি হয়, যে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো হয়ে যায়, কিন্তু নিজের বাড়ির পিতামাতার সাথে ডিস্টেন্স তৈরি হয়ে যায়। এটা কিন্তু হচ্ছে সব থেকে এর মাইনাস দিক, অতএব এই সময়কালে নিজের পিতামাতার দিকেও কিন্তু বা নিজের ফ্যামিলির দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকে এই পূর্বাষাঢ়া নক্ষত্রে। পূর্বাষাঢ়া নক্ষত্রের যে মানে মোটিভেশন, এটা কিন্তু যথেষ্ট ভালো। যারা আধিকারিক পোস্টে রয়েছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, তাদের জন্য এই সময়কাল আবার দুর্দান্ত হতে যাচ্ছে এই পূর্বাষাঢ়া নক্ষত্রে। এরপর যখন আবার উত্তরাষাঢ়া নক্ষত্রে চলে আসবে, সেটা হচ্ছে জানুয়ারি মাসের 10 তারিখ। তো 10 তারিখে যখন আসবে, তো উত্তরাষাঢ়া তো সবটি চরণ তার পরে না এই নক্ষত্রে, তো সেরকম কিন্তু তো এইখানটাতেও যথেষ্ট ভালো দিবে। এবার সূর্য নিজের নক্ষত্রে থাকবে, আর গ্রহ নিজের নক্ষত্রে থাকছে, তা আবার কালপুরুষ চক্রে সেটা আবার সিংহ রাশিই পড়ছে, এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানটাতে তো বলতে গেলে সিংহ রাশির বললে খুবই ভালো একটা অবস্থান এই সিংহ রাশির হতে যাচ্ছে। এই পরিবর্তনে সিংহ রাশির জন্য ঢাইয়া মাইয়া কি আছে সব ওগুলো পিছনে চলে যাবে। গুরু যখন দেখে ফেলেছে সূর্যকে, একটা বিশেষ অবস্থান হতে যাচ্ছে। সূর্যের এই পরিবর্তন মানে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে, চারিদিক থেকে উন্নতি। হ্যাঁ, তবে উত্তরাষাঢ়া নক্ষত্রের মাইনাস দিকও রয়েছে। ভালো দিকটা কি, যে এরা অজেয় নক্ষত্র। উত্তরাষাঢ়া নক্ষত্র মানে দশবিশ্ব দেব, 10খানা দেবতার আশীর্বাদ রয়েছে এই উত্তরাষাঢ়া নক্ষত্রে, মানে বিভৎস 10খানা দেবতার আশীর্বাদ রয়েছে। এবং 10খানা দেবতার যদি নাম বলি, তাদের যদি কাজ বলি, তাদের যে কর্মক্ষমতা কি রয়েছে, এবং তাদের যদি চরণ ধরে যদি আলোচনা করা যায়, নবাংশ কি পড়ছে, এগুলো যদি বলি তো ভিডিও বিশাল বড় হয়ে যাবে। তো যাই হোক, শর্টকাটে বলছি, উত্তরাষাঢ়া নিজের নক্ষত্রে অবস্থান মানে একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে। সরকারি বিভাগ সরকারি কাজে চালার চেষ্টা করছেন, বা সরকারি কাজে যাদের ডিস্টার্ব ছিল কাগজপত্রের, সেই কাজগুলো এই সময়কালে হবে। একটা কারণ কি, যে রাশির উপর কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। এটা কি, যে জয়ের একটা পরবর্তী অবস্থান, রাশির উপর কেতু, এটা জয়ের সূচনা করছে, এবং সূর্য অবস্থান করছে এবার নিজের নক্ষত্রে। তাহলে কি হচ্ছে, এখান থেকে যে সব দিকে জয় নিয়ে চলে আসবে, জয়ের প্রভাবটা নিয়ে চলে আসবে, এই জিনিসটা হবে। এবং অজয় নক্ষত্র তো এই উত্তরাষাঢ়া নক্ষত্র, যে কোনো কাজে বিজয়ী জিনিসটা হওয়ার সম্ভাবনা থাকে। আর সূর্যের এই অবস্থান চারিদিক থেকে উন্নতি। উত্তরাষাঢ়া নক্ষত্র আবার সাহায্যেরও কিন্তু প্রতীক। কেউ যদি মানে এরা এমন প্রকৃতির হয়, বেইমান জিনিসটাকে কিন্তু পছন্দ করে না। আবার কেউ যদি এদের মনে কষ্ট দেয়, দুঃখ দেয়, বা অপমান কিছু করে, তাহলে কিন্তু আবার সেটাতেও কিন্তু ডেঞ্জার অবস্থান নিয়ে নেয়, সেটাও পরবর্তীতে সুদা আসলে কিন্তু সেটাকেও রিটার্ন করে ফেলে। অতএব এই সময়কালে সিংহ রাশির এই নক্ষত্রে যখন সূর্য অবস্থান করবে, কেউ যদি কোনো অপমান সুযোগ কিছু বলে, সেটাও কিন্তু লিখে রেখে দেবে হৃদয়ের মধ্যে, আর সেটা কিন্তু সময়ের সাপেক্ষে এক সময় না এক সময় সেটা রিটার্ন করে দেবে। তো উত্তরাষাঢ়া নক্ষত্রের কিন্তু এটাই মাইনাস দিক, যে এই নক্ষত্রে গন্ডগোল অশান্তি হলে সেই গন্ডগোল অশান্তির মিউচুয়াল হওয়া খুব মুশকিল হয়, খুব মুশকিল হয়ে যায়, মানে কোর্ট আদালত পর্যন্ত দৌড়ে যায়, এবং উত্তরাষাঢ়া নক্ষত্র জিতেও যায়। এটা হচ্ছে অজেয় নক্ষত্র। যার জন্য এই নক্ষত্রে কারোর সাথে যদি মিউচুয়ালে করা যায়, তো সেই জায়গাতে মনে পড়ে যাবে যে অমুক দিন তো আপনি আমার সাথে এরকম ব্যবহার করেছিলেন, তো এইরকম জিনিসটা কিন্তু উঠে আসে। তো যাই হোক, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল। এইরকম জিনিসটা হবে। তো এই নক্ষত্রের চারিদিক থেকে একটা ভালো উন্নতির যোগ দেখাচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র পাঠ করবেন। পিতার মোট কথা পিতার আশীর্বাদ নেবেন। যে কোনো কাজ করতে গেলে পিতাকে যথেষ্ট সম্মান স্নেহ করবেন। রবিবার করে মানে বিশেষভাবে মানে নিরামিষ থাকার বিশেষ খেয়াল রাখবেন, যেন লবণ টবণ এগুলো না ব্যবহার হয়, সাদা লবণ। যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ নেবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন প্রত্যেকদিন, এবং রবিবার করে যতটা মানে সাদা সিধা খাবার গ্রহণ করা যায়, মানে যেটা বলতে যাচ্ছি আর কি, মদ মাংস এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে এই সূর্যের এই গোচরে। কারণ ধর্মের ঘরে গোচর হচ্ছে পঞ্চম ঘর, নবম ঘর এবং রাশি, এটা কিন্তু ধর্ম ত্রিকোণ, এদিক থেকে বিশেষভাবে সাবধান। বয়োজ্যেষ্ঠ লোকদের কোনো সময়ই অসম্মান কিন্তু এই সময়কালে করা যাবে না। এবং সূর্য উদয়ের পর মানে থেকে ঘুমিয়ে পড়ে থেকে গেলাম, সেগুলোও কিন্তু করা যাবে না, এগুলোর দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটু পূর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ। নমস্কার। আজকে সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে বলবো, বিশেষ করে কন্যা রাশিকে নিয়ে। কন্যা রাশির ক্ষেত্রে সূর্যের পরিবর্তন কীরকম প্রভাব দিবে, কোন দিক থেকে কন্যা রাশি লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, সূর্যের পরিবর্তন, সূর্য 16ই ডিসেম্বর রাশি পরিবর্তন করবে, এবং তার পরিবর্তনের সীমা হচ্ছে 14ই জানুয়ারি 2026 পর্যন্ত। এই সময়কাল সূর্য অবস্থান করবে হচ্ছে ধনু রাশিতে। তারপরে তো মকর সংক্রান্তি, সূর্য রাশি পরিবর্তন করে দেবে। সূর্য হচ্ছে কি মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু। যাদের জন্মকুষ্ঠিতে সূর্য ভালো অবস্থায় থাকে, তারা কিন্তু সমাজে বিশেষভাবে মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ করে। এবার সূর্য যাদের খারাপ রয়েছে, তারা কি করবে, তাদের জীবনে কিন্তু মান সম্মানের অভাব হয়। তো আজকে সবার প্রথম একটি কথা বলবো, 2026 নতুন বছর পড়ছে, সূর্যের বছর। যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান খারাপ রয়েছে, যাদের জন্মকুষ্ঠিতে সূর্য গ্রহণ অবস্থায় রয়েছে, সূর্য পীড়িত রয়েছে, তাদের ক্ষেত্রে বিশেষ একটি উপাচার বলছি, অবশ্যই করবেন।
না করলে কিন্তু অসুবিধায় পড়বেন, কারণ সূর্য হচ্ছে কি রাজা। রাজা সবসময় সম্মান, মান সম্মান, পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু দিবে। আর সূর্যের বছরে রাজা কিন্তু চাইবে তার প্রজাদের সব দিক থেকে উন্নতি হোক। যার জন্য প্রত্যেকটা রাশিরই কিন্তু এই 2026-এ উন্নতির যোগ রয়েছে। কোনো রাশি বাদ নেই, প্রত্যেকটা রাশির কিন্তু উন্নতির যোগ রয়েছে। অর্থাৎ যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান খারাপ রয়েছে তারা অবশ্যই বাড়িতে বিধিসম্মত মেনে সূর্য যন্ত্র স্থাপন করবেন এবং হাতের মাঝখানে 2টি আঙ্গুলে সাদা চন্দন লাল চন্দন বেটে প্রত্যেক দিন সূর্য যন্ত্রের উপর ছিটাবেন এবং তার সাথে বলবেন ওম হ্রিং ঘিনি সূর্যাদিত্যায় শ্রিং। এটা মানে আমি যত কুষ্টি দেখেছি, যাদের জন্মকুষ্টি দেখেছি, যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান খারাপ দেখেছি, তাদের ক্ষেত্রে উপাচার দিয়েছি, তারা বিশেষভাবে লাভবান হয়েছে। এবার আগে তো আর সূর্যযন্ত্র পাওয়া যেত না, সূর্যযন্ত্র বানাতে হতো, যার জন্য একটা খরচাপাতি বহু খরচাপাতি হতো, কেউ বানাতেও যেত না। তো এখন ইউটিউব থেকে আমাদের একটা প্রোডাক্ট দিয়েছে, যে প্রোডাক্টটা পেয়েছি আমি, এটা আমাদের ইউটিউবে আমাদের স্ক্রিনে ভিডিও স্ক্রিনে টাচ করলে একটা প্রোডাক্ট বলে অপশন আসছে, সেখানটাতে আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন। যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই সংগ্রহ করবেন। এছাড়া যাদের প্রয়োজন নাই তারাও করতে পারেন, কারণ সূর্য হচ্ছে কি মান সম্মান পদ প্রতিষ্ঠার অধিকারী। অতএব সূর্য হচ্ছে পিতার কারক, তো যার জন্য সূর্যযন্ত্র অবশ্যই বাড়িতে স্থাপন করবেন। হেভি খুবই ভালো রেজাল্ট দিবে, খুবই সুন্দর রেজাল্ট দিবে। যারা এখনো পর্যন্ত নেননি বা যারা নিয়েছেন আশা করি তারা ফল পাচ্ছেন। বিধি সম্মত মেনে এটা কিন্তু করতে হবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। তো সূর্য রাশি পরিবর্তন করবে 16ই ডিসেম্বর থেকে একদম 14ই জানুয়ারি পর্যন্ত থাকবে ধনুরাশিতে। তো ধনুরাশিতে যখন সূর্য অবস্থান করবে তখন মঙ্গলের সাথে কিন্তু জুতি তৈরি করে নেবে এবং এই জুতির উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে। এবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে। মিথুন রাশিতে অবস্থান করছে মানে কন্যা রাশির ক্ষেত্রে মিথুন রাশিটা পড়ে যাচ্ছে কর্মের ঘর। এবার দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি থাকছে এই সূর্য মঙ্গলের উপর, অর্থাৎ নিজের ঘরের উপর। ধনুরাশিকে দেখছে, নিজের মূল ত্রিকোণ রাশিকে। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে নিজের রাশিকে দেখে, এর উপরে তার কিছু নাই। এবার তার উপর কি সূর্য মঙ্গল মিত্র গ্রহ। দেবগুরু বৃহস্পতির অর্ডার, সূর্য নিবে অর্ডার, আর অর্ডার দিবে মঙ্গল সেনাপতিকে। তো রাজা সেনাপতিকে অর্ডার দিবে, তাহলে কাজের একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকছে, সেই পরিকল্পনা মাফিকই মানে সেই কাজগুলো হবে। তো কত সুন্দর যোগটা তৈরি হয়েছে সূর্যের এই রাশি পরিবর্তনের। অতএব এই পরিবর্তনটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে বহু দিক থেকে লাভবান অবস্থান নিয়ে আসবে, আবার কিছু দিক থেকে সাবধানও থাকতে হবে। সমস্ত কিছু তুলে ধরবো। তো দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে, সেরকম আবার শনির কিন্তু দশম দৃষ্টি পড়ছে। আবার তার সাথে কেতুরও প্রভাব থাকছে, কেতু তো দ্বাদশ ঘরে অবস্থান করছে, তারও কিন্তু প্রভাব থাকছে, কারণ কেতুতে দেবগুরু গুরুবর দৃষ্টি পেয়ে যাচ্ছে। তো কন্যা রাশির ক্ষেত্রে সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে 16ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর সূর্য রাশি পরিবর্তন করে সেই সময় যে নক্ষত্রটা পাচ্ছে সেটা পাচ্ছে মূল নক্ষত্র। এবার মূল নক্ষত্রকে বলা হয় বিনাশকারী নক্ষত্র। তো বিনাশকারী নক্ষত্র বলতে কি, এটার অনেকে উল্টা মানে নিবে। বিনাশকারী নক্ষত্র, বিনাশ কিসের বিনাশ করবে? যেটা খারাপ জিনিস তার বিনাশ করবে, কারণ ভালো জিনিস করতে গেলে খারাপের বিনাশ হয়। এবং এই মূল নক্ষত্রের যে চিহ্ন সেটা কিন্তু শিকড়কে দেওয়া হয়েছে, জ্বর শিকড় গভীরতা। অর্থাৎ যে কোনো কাজের এই সময়কালে গভীরে প্রবেশ করা হবে, তার যে আসল জিনিস সেই জিনিসটাকে খোঁজ করা হবে এবং সেটাকে উপড়ে ফেলা হবে ভালোর জন্য। এটাই কিন্তু বুঝাচ্ছে। আমার মূল নক্ষত্রে কিন্তু সব থেকে ভালো দিক রয়েছে কি, যে এরা যদি যতই গভীরে পড়ে যাক, যতই কিছু হয়ে যাক, এরা ঘুরে দাঁড়ায়। এটা হচ্ছে কি দৈবিক কৃপা এই মূল নক্ষত্রের উপর। এটাকে অনেকে বহু রকম দিক থেকে এটাকে মানে এই নক্ষত্রকে উল্টা দিকে নিয়ে গেছে। তো যাই হোক, এটাই হচ্ছে মূল নক্ষত্র। ধূমাবতী মায়ের এর উপর বিশেষ একটা কৃপা থাকে। তো যাই হোক, এই মূল নক্ষত্রে কিন্তু ওই 16ই ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর থাকবে। এবার মূল নক্ষত্রটা কেতুর নক্ষত্র এবং সূর্য অবস্থান করছে চতুর্থ ঘরে মঙ্গলের সাথে জুতি, এবং এই সময় মঙ্গলও মূল নক্ষত্রে থাকছে কেতুর নক্ষত্রে। তো কেতুর নক্ষত্রে মূল নক্ষত্রে থাকা মানে কি, একটা অ্যাগ্রাসন জিনিসটা থাকবে, একটু বেশি করে সেই জিনিসের চাহিদা থাকবে, বিনাশের দিকে যাবে। মানে ভালো জিনিস করতে হলে তো বিনাশের প্রয়োজন, তো সেই জিনিসগুলো উঠে আসছে এবং তাতে কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে এবং জয়ী হবেই। কারণ এই সময়কালে কেতু আবার অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, সেটাও কি দ্বাদশ ঘরে। অর্থাৎ এই সময়কালে অশুভের ব্যয় ঘটিয়ে দিবে, কারণ দ্বাদশ ঘর অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রের শুক্র বলছি কেতুদেব। তো পূর্বা ফাল্গুনী নক্ষত্রটা কার? শুক্রের নক্ষত্র। অধিপতি দেবতা হচ্ছে ভাগ, সৌভাগ্যের প্রতীক, অর্থাৎ বিজয়ের পরবর্তী উল্লাস। তো সেই জিনিসটা বোঝাচ্ছে অশুভ শক্তির বিনাশ হবে এই সময়কালে। তো চতুর্থ ঘরে এই জুতিটা তৈরি হয়েছে মঙ্গলের সাথে, তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং শুক্রের নক্ষত্র অবস্থান, শুক্র আর বুধের জুতি রয়েছে তৃতীয় ঘরে। তাহলে এই সময়কালে যে কর্মক্ষেত্রে যে যোগাযোগ বিগত দিনে হচ্ছিল না, সেই যোগাযোগগুলো আবার প্রবল সম্ভাবনা এই সময়কালে থাকবে। সমাজে বড় বড় লোকেদের সাথে উঠা বসা হবে, ভালো জ্ঞান ভালো বুদ্ধি এই সময়কালে পাবে। চতুর্থ ঘরে এই জুতিটা তৈরি হচ্ছে, অর্থাৎ জায়গা জমি সংক্রান্ত যে বিষয়গুলো জীবনে ঘটে আসছিল, যেটা বিনাশকারী ছিল, যেটা মানা যাচ্ছিল না, যেটা কোনো সময় মানা হচ্ছিল না বা কোনো রকম কাগজপত্রের সমাধান হচ্ছিল না, সেই সমাধানগুলো হবে এবং কন্যা রাশি এইখান থেকে বিশেষভাবে লাভবান হবে এই নক্ষত্রে, মূল নক্ষত্রে চতুর্থ ঘরে।
এই সময়কালে মূল নক্ষত্রের গভীর থেকে গভীর জিনিসটাকেও বোঝাচ্ছে। খোঁজ প্রকৃতির একটা নক্ষত্র এবং ভূমি সংক্রান্ত কাজ, যারা প্রত্নতাত্ত্বিকবিদ, যারা জায়গা জমি সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো খোঁজের সাথে যুক্ত রয়েছেন, যারা ভৌগোলিক ডিপার্টমেন্টে রয়েছেন, ভূগোল নিয়ে পড়াশোনা করছেন, সেই দিকগুলো উঠে আসে। কারণ চতুর্থ ঘরটা উচ্চশিক্ষার ঘর। তো ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত তো বহু কাজ রয়েছে, শুধু কি খনন কাজই, শুধু কি প্রত্নতাত্ত্বিক পুরাতন জিনিসপত্র আবিষ্কার করা সেটাও তো না। অনেক খনিজ পদার্থ রয়েছে আমাদের পৃথিবীর ভূমির তলে, সেগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন, সমস্ত দিক থেকে এই সময়কালে উন্নতি হতে যাচ্ছে। এই সময়কালে কর্মসূত্রে বিশেষ মান সম্মান, পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা আবার খোঁজ প্রকৃতি, কর্মের ঘরে দৃষ্টি রাখছে দেবগুরু বৃহস্পতি অবস্থান, এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রাখছে আবার নিজের ঘরে। তো এই সময়কালে যারা আবার খোঁজ প্রকৃতির, কারণ সূর্য আর মঙ্গলের জ্যোতি, প্রশাসন জিনিসটা উঠে আসছে। অর্থাৎ যারা সিআইডি, সিবিআই এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, গোপন কাজের সাথে যুক্ত রয়েছেন, যে কাজগুলো সমাজের দিকে উঠে আসে না, সেই কাজগুলো সরকারি লেভেলের যারা যুক্ত রয়েছেন, তারাও বিশেষভাবে এই সময়কালে সম্মানিত হবেন কর্মক্ষেত্রে, এটাও কিন্তু বোঝাচ্ছে। এবং এই সময়কালে যারা জায়গা জমি সংক্রান্ত কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছিলেন বহুদিন ধরে, সেইগুলো থেকে উন্নতির বা সেইগুলোতে জয়ী লাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই কন্যা রাশির এই মূল নক্ষত্রে। তবে এই নক্ষত্রে মাইনাস দিক রয়েছে কি, ক্রোধী হয়, একটু প্রচণ্ড ক্রোধী হয়ে যায়, এবং যে কোনো কাজ যদি হয় সেই কাজের গভীর থেকে গভীর পর্যন্ত খোঁজ করে এবং তাকে নির্মূল করে। তো সেই জিনিসগুলো এই সময়কালে দেখা দেবে এই মূল নক্ষত্রে। তবে মূল নক্ষত্রে এই সময়কালে পিতামাতার সাথে কিন্তু ডিস্টেন্স জিনিসটাও তৈরি করে দেয়। এই চতুর্থ ঘর হচ্ছে, তো অতএব নিজের কথাবার্তার দিক থেকেও কিন্তু সাবধান, কারণ চতুর্থ ঘরে সূর্য আর মঙ্গলের অবস্থান, এটা কিন্তু ভালো না। কোন দিক থেকে ভালো না? ওই গন্ডগোল, অশান্তি, একটুতে মানে কলহ জিনিসটা বাড়িতে কিন্তু থাকে। তো বিগত দিনে যেটা হয়েছিল সেটাও আবার উঠে চলে আসবে। তো বিনাশকারী, আগে বললাম যে অশান্তি গন্ডগোল এগুলো হওয়ার সূচনা থাকছে। অতএব এদিক থেকেও কিন্তু কন্যা রাশিকে সাবধান। তবে অশান্তি গন্ডগোল হলেও তার কিন্তু একটা মানে সমস্যা হলো, সমস্যার সমাধান হবে, এই কারণে যে দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি থাকছে। এটা মূল নক্ষত্র চলে গেল। এবার হচ্ছে কি, শুক্রদেবের নক্ষত্র পূর্বাষাঢ়াতে অবস্থান করবে। পূর্বাষাঢ়াতে অবস্থান করবে একদম 29শে ডিসেম্বর থেকে 10ই জানুয়ারি পর্যন্ত। এই যে একটা দীর্ঘ সময় এই নক্ষত্রে থাকবে, পূর্বাষাঢ়া নক্ষত্রে। তো পূর্বাষাঢ়া নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব। শুক্রেরও এই সময়কালে রাশি পরিবর্তন হয়ে যাবে, শুক্রও চলে আসবে দেবগুরু বৃহস্পতির রাশিতে। দেবগুরু বৃহস্পতির রাশিতে চলে আসবে শুক্র, এই চতুর্থ ঘরে ধনু রাশিতে চলে আসবে। তার 28 তারিখে আবার চলে আসবে হচ্ছে ওই বুধ চলে আসবে, অর্থাৎ শুক্র চলে আসলো 20 তারিখ, আর বুধ চলে আসলো 28 তারিখ। তাহলে এখানে 4টি গ্রহে কিন্তু জুতি তৈরি হয়ে গেল, সেই জুতির উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থেকে গেল। অর্থাৎ রাশির অধিপতিও কিন্তু কেন্দ্রে প্রবেশ করে গেল এবং দেবগুরু বৃহস্পতির দ্বারা দৃষ্ট হয়ে গেল। কত সুন্দর অবস্থান হতে যাচ্ছে আগামী দিনে এই পরিবর্তন। আজকের পরিবর্তনটা সূর্যকে নিয়ে বলছি। তো এই সময়কালেও কিন্তু বিশেষ উন্নতির যোগ রয়েছে। শিক্ষার জায়গাটা প্রচণ্ড উঠে আসছে, ধর্মের জায়গাটা উঠে আসছে, মোটিভেশন এই সময় বিশেষভাবে হবে কর্মক্ষেত্রে মোটিভেশন হয়ে যাবে। কথাবার্তা লোকে শুনবে দাঁড়িয়ে থেকে, কি বলছে কন্যা রাশি, নিজের কথার দ্বারা, নিজের চতুরতার দ্বারা, নিজের বাণীর দক্ষতার দ্বারা বিভিন্ন রকম কাজে এই সময়কালে সফল হবে এই কন্যা রাশি। এই সময়কালে যারা অলংকারের কাজ হোক বা কোনো শৌখিন দ্রব্যের কাজ হোক, সেই সমস্ত লাক্সারি আইটেমের কাজের সাথে যারা যুক্ত থাকবেন, তাদের জন্য যথেষ্ট উন্নতির যোগ থাকছে। এবং ভাগ্যের সঙ্গ এই সময়কালে যথেষ্ট পাবে, ধনসম্পত্তি, সেভিংস যথেষ্ট এই সময়কালে করতে পারবে। আর্থিক দিক বিশেষভাবে উন্নতির যোগ থাকছে। খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছে, সেই কাজগুলো যথেষ্ট উন্নতির যোগ থাকছে। তবে সব দিকে যে ভালো সেটাও না, খারাপ দিকও রয়েছে। যেমন এই নক্ষত্রের খারাপ দিক হচ্ছে কি, যে পিতামাতার সাথে কিন্তু ডিস্টেন্স তৈরি করে দেয় বিবাহের পর কিন্তু চলে আসে এই নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্রে। হ্যাঁ, এই সময় কিন্তু শ্বশুর বাড়ির সাথে আবার সম্পর্ক যথেষ্ট ভালো টান হবে, কিন্তু নিজের পিতামাতার দিক থেকে আবার একটু দূরে সরে চলে আসে। এই জিনিসটা বুঝাই কিন্তু এই সময়কালে। তো যাই হোক, এরপরে যখন আবার জানুয়ারি মাসের 10 তারিখ থেকে চলে আসবে হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রে, সূর্যের নক্ষত্রে চলে আসবে। এবং সূর্য যখনই উত্তরাষাঢ়া আর পূর্বাষাঢ়াতে প্রবেশ আর উত্তরাষাঢ়া, এই দুটি নক্ষত্রে যখন থাকবে, তখন তো উচ্চবিলাসী হয়ে গেল, উচ্চবিলাসী হয়ে যাচ্ছে। তখন কি হবে, আরও উন্নতির চরম শিখরে নিয়ে যাবে উত্তরাষাঢ়া নক্ষত্রে। যে কাজগুলো বললাম, বিগত যে কাজগুলোর কথাগুলো তুলে ধরলাম, ওইগুলো সময়কালে আরও দারুণ ভালো জায়গায় চলে যাবে। অর্থাৎ চারিদিক থেকে উন্নতি, সরকারের কাজের দিক থেকে উন্নতি, যাদের কাজগুলো হচ্ছিল না, কোনো কাগজপত্র আটকে গেছিলো, সরকারি হোক বা বেসরকারি ক্ষেত্রে যারা কাজকর্ম করছেন, কর্মের সন্ধান করছেন, তাদের কর্মর লাভ, কাগজপত্র ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। চারিদিক থেকে উন্নতি। এটা অজয় নক্ষত্র এক কথায় বলতে গেলে, এই নক্ষত্র সূর্যের নক্ষত্র। তো সূর্য হচ্ছে কি দ্বাদশ ঘরে কেতু অবস্থান করছে, পূর্বা ফাল্গুনী নক্ষত্র, যেটা জয়ের প্রতীক বললাম। অর্থাৎ কোর্ট কেস মোকদ্দমা এখানটাতে যথেষ্ট ভালো, মানে জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। শত্রুরা এই সময়কালে পিছন দিকে থাকবে। জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। চারিদিক থেকে একটা উন্নতি নিয়ে চলে আসবে। অজেয় নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র, যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফল পাবে এই সময়কালে, যথেষ্ট সফল পাবে। তবে উত্তরাষাঢ়া নক্ষত্রের মাইনাস দিক রয়েছে কি, যে কম্প্রোমাইজ জিনিসটা চলে না। কম্প্রোমাইজ জিনিস করতে গেলেই মনে পড়ে যাবে, আপনি অমুক দিন আমাকে অমুক কথা বলেছিলেন, এগুলো হচ্ছে মাইনাস দিক।
এই উত্তরাষাঢ়া নক্ষত্র। তবে উত্তরাষাঢ়া নক্ষত্রের প্লাস দিক কি, খুব ভালো দিক কি, যে যদি কারোর সাথে দাঁড়িয়ে যায় তাহলে হয়ে গেল, একদম অনেক অনেক দূর চলে যাবে। এবং বেইমানি জিনিসটা পছন্দ করে না, সততা জিনিসটাকে পছন্দ করে। বেইমানি হোক, এই জিনিসগুলোকে চোখের সামনে মেনে নিতে পারে না উত্তরাষাঢ়া নক্ষত্র, প্রোটেস্ট করে, প্রোটেস্ট করার ক্ষমতা থাকে। আর সূর্য নিজের নক্ষত্র অবস্থান থাকবে, দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট থাকবে, প্রশাসন লেভেল একটা অনুশাসনের মধ্যে থাকবে, কাজগুলো যথেষ্ট টাইম মেনটেন হবে, সব দিক থেকে একটা সময়ের মূল্য থাকবে, এবং নিজের চিন্তা ভাবনা, কাজের প্রতি যে একটা দায়িত্ব কর্তব্য কন্যা রাশি সেই সময়কালে যথেষ্ট পালন করবে। খুবই ভালো নক্ষত্র। শুধু মাইনাস দিক হচ্ছে এটা, যে কম্প্রোমাইজ জিনিসটা করা যায় না কারোর সাথে। যদি কোনো একটা শান্তিমূলক কোনো কথাবার্তা হয়, ওইখানটাতে এই জিনিসগুলো চলে না। সবসময় অজয় নক্ষত্র, সব দিক থেকে জিতে আসার প্রবণতি। এই সময়কালে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরও আর্থিক বিশেষভাবে উন্নতি, যে যেই কর্ম করুক সেই কর্মে উন্নতির যোগ থাকছে। কন্যা রাশি এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন সূর্য দেবকে অর্ঘ্য দেবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। সূর্য এই পরিবর্তনে পিতার সাথে কোনো রকমভাবে কিন্তু ব্যবহার খারাপ করা যায় না। যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ নিতে হবে, পিতাকে যথেষ্ট স্নেহ করতে হবে, পিতার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, বয়োজ্যেষ্ঠ লোকদের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। গুরুর যারা দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, গুরু মন্ত্র জপ করবেন, মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, যথেষ্ট ভালো হবে এই সময়কাল। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এছাড়া হনুমান চল্লিশা, বজ্রংবাণ রেগুলার পাঠ করবেন। নমস্কার, আজকে তুলা রাশিকে নিয়ে আলোচনা করব। তুলা রাশির ক্ষেত্রে সূর্যদেবের এই পরিবর্তন কিরকম প্রভাব দিবে, কোন দিক থেকে তুলা রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, সমস্ত কিছু তুলে ধরবো আজকের আলোচনাতে। তবে বিশেষ করে বলবো যেটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠী ধরে আলোচনা নয়। এবং তার সাথে আরও একটি কথা বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে সূর্যের এই যে পরিবর্তনটা ঘটতে যাচ্ছে, এটা কিন্তু তৃতীয় ঘরেই পরিবর্তন, অর্থাৎ ধনুরাশিতে পরিবর্তন হচ্ছে। ধনুরাশিতে সূর্য অবস্থান করবে 16ই ডিসেম্বর থেকে একদম 14ই জানুয়ারি পর্যন্ত, এবং তিনটি নক্ষত্রে, মূল নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্রে। মূল নক্ষত্র কেতুর নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র শুক্রেরই নক্ষত্র, আর উত্তরাষাঢ়া হচ্ছে সূর্যের নক্ষত্র। তো এই গোচরটাতেও কিন্তু একটা বিশেষ টুইস্ট থাকছে তুলা রাশির জন্য। সেটা কি, যে সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে মঙ্গলের সাথে জুতি তৈরি করছে, এবং এই জুতির উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে। তার সাথে কি, যে শনির দশম দৃষ্টি থাকছে এবং কেতুরও প্রভাব থাকছে, কারণ কেতু গুরুবর দৃষ্টি ভাই, কেতুর দৃষ্টি থাকছে। তো যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে সূর্যের যে পরিবর্তনে তৃতীয় ঘর, এটা কিন্তু অনেকটা সফলতা নিয়ে আসবে তুলা রাশির ক্ষেত্রে। কারণ সূর্য হচ্ছে কি, একাদশ ঘরের অধিপতি, এবং যে ঘরটাতে অবস্থান করছে সেটা কিন্তু, যে ত্রিকোণটা তৈরি হচ্ছে সেটা কিন্তু কাম ত্রিকোণ, অর্থাৎ মনের ইচ্ছা বাসনা সমস্ত কিছু কিন্তু সূর্যদেব এই মুহূর্তে তুলা রাশির পূরণ করাবে। কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ, দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে ভাগ্যের ঘরে, তার দৃষ্টি থাকছে যেরকম রাশির উপর, সেরকম কিন্তু দৃষ্টি থাকছে এই ধনু রাশির উপর। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান করছে, নিজের রাশিতে অবস্থান করছে, নিজের রাশি বলছি, মিথুন রাশিতে অবস্থান করছে, এবং নিজের ঘরকে দেখছে, যেটা হচ্ছে একদম তার মূল ত্রিকোণ ঘর, আর মূল ত্রিকোণ ঘরে সূর্য আর মঙ্গলের জুতি। তাহলে কতটা সুন্দর অবস্থান সূর্যের অবস্থান তুলা রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে। তো সবাই যে সমান ফল পাবে সেটাও না, এবার বহু তুলা রাশি জাতক জাতিকা রয়েছে যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান খারাপ রয়েছে, সূর্য গ্রহণ জায়গায় পড়ে রয়েছে, সূর্য খারাপ নক্ষত্রে পড়ে রয়েছে। তো তাদের জন্য একটি উপাচার বলবো, অবশ্যই অবশ্যই করবেন। এটা মানে সারা জীবনের জন্য বলছি আমি এই উপাচারটা। সূর্যযন্ত্র বাড়িতে স্থাপন করবেন, সূর্যযন্ত্র স্থাপন করবেন বিধিসম্মত মেনে। হাতের মাঝখানে দুটি আঙ্গুলে প্রত্যেক দিন সাদা চন্দন লাল চন্দন ঘুষে নেবেন, বাটার মধ্যে ঘুষে নিয়ে সাদা চন্দন লাল চন্দন হাতের মাঝখানে দুটি আঙ্গুলে লাগাবেন, লাগিয়ে এরকম ছিটিয়ে দিবেন শুধু 11 বার। আর বলবেন হচ্ছে ওম হ্রিং হিনি সূর্যাদিত্যায় সিং, এই মন্ত্র 11 বার উচ্চারণ করবেন। দেখবেন আপনার সূর্য আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। কোথা থেকে, একাদশপতি লাভের ঘরের অধিপতি সূর্য, যদি জীবনে লাভই না আসে তাহলে কি, দেখা গেলো সূর্য নিচ অবস্থায় পড়ে গেছে, লাভের ঘরে অধিপতি রাশির উপর অবস্থান করছে নিচ অবস্থায়, কি হবে, হাতের পাশ দিয়ে কানের পাশ দিয়ে চলে যাবে লাভ, লাভের জন্য ছোটাছুটি করা হবে, আর লাভ যখন আসবে তখন এক এক দিক দিয়ে বেরিয়ে চলে যাবে। অতএব যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান খারাপ রয়েছে তারা অবশ্যই এই যন্ত্র ব্যবহার করবেন। আগে তো এই যন্ত্র বানানো খুব কঠিন হতো, বানাতে চেত না। যদি সোনা যন্ত্র বানানো হতো তাহলে তো বানিয়ে দিতে, এবার তো তামা দিয়ে করতে হবে। এখন এই যন্ত্র পাওয়া যাচ্ছে আমাদের ইউটিউবে, খুব কষ্ট করে জোগাড় করছি। যাই হোক, যন্ত্র ইউটিউব থেকে দিয়েছে আমাদের চ্যানেলকে, যে প্রোডাক্ট বলে একটা অপশন, স্ক্রিনে টাচ করলে প্রোডাক্ট চলে আসবে অপশন, সেখানটাতে আপনারা এই যন্ত্রগুলো পাবেন, এবং যাদের অ্যাকচুয়ালি প্রয়োজন রয়েছে তারা অবশ্যই নিতে পারেন। এবং যাদের সূর্য, মানে অনেকে ভাবে যে সূর্য ঠিকই রয়েছে, কিন্তু সূর্য বহু দিক থেকে আমরা খারাপ করে দিই। সূর্যের মেন জিনিসই হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না, পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে, আমিষ হবে না, নিরামিষ সবসময় থাকতে হবে। কারণ সূর্য হচ্ছে পিতার কারক, আত্মার কারক, ধর্মের কারক। ধর্মের ঘর নবম ঘরে সূর্যকে কিন্তু বিশেষ প্রাধান্য দেওয়া হয়। তো যাদের জন্মকুষ্ঠিতে নবম ঘরে সূর্য থাকে তারা যদি যত আমিষ ভক্ষণ করবে তত কিন্তু খারাপ দিকে যাবে। নিরামিষ শাস্ত্রিক আহারও গ্রহণ করা উচিত। সূর্যের বহু নিয়ম রয়েছে, একাদশ ঘরে সূর্য অবস্থান করলে একটা ভুলের জন্য সূর্য খারাপ ফল দিয়ে দেবে।
মিথ্যাকে প্রশ্রয় দেওয়া, মিথ্যা কথা বলা, এগুলো হলে কিন্তু সূর্য কিন্তু অটোমেটিক খারাপ হয়ে যায়। তা আমরা বহু রকমভাবে সূর্যকে খারাপ করি। আমরা রবিবার দিনই যত পারি তত রকম খারাপ কাজগুলো করে থাকি। এদিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সূর্যকে ঠিক রাখতে গেলে। যার জন্য সূর্যকে ঠিক রাখতে গেলে অবশ্যই এই যন্ত্র ব্যবহার করা উচিত। এবার যাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই সংগ্রহ করবেন, আপনাদের বাজেটের মধ্যেই রয়েছে এই সূর্য যন্ত্র, যেটা ইউটিউব থেকে দিয়েছে, অবশ্যই সংগ্রহ করবেন। তুলা রাশির ক্ষেত্রে বলছি, কারণ তুলা রাশিতে সূর্য কিন্তু নীচ হয়ে যায়। রাশির উপর অবস্থান যদি সূর্য করে আর নিচ যদি হয়ে যায়, তাহলে সারা জীবন কিন্তু লাভের জন্য দৌড়াতে হবে। লাভ যদি না হয় তাহলে কি হবে? মনের ইচ্ছা বাসনা পূরণ করাবেই তো সূর্য, সেই যদি নিচ হয়ে যায়। যার জন্য এই কথাটা আমি বললাম, মাফ করবেন। তো যাই হোক, সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে কিন্তু থাকবে হচ্ছে মূল নক্ষত্রে। মূল নক্ষত্রটা আছে কি? কেতুর নক্ষত্র। মূল নক্ষত্রে অবস্থান করবে সূর্য দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট, শনি দ্বারা দৃষ্ট, কেতুর দৃষ্ট। কেতুও দৃষ্টি ফেলবে এখানটাতে। কেতুর দৃষ্টি থাকে না কিন্তু গুরুবর দৃষ্টি পেয়ে যায়। তো এইখানটাতে আবার কেতুর নক্ষত্রে সূর্যের অবস্থান। আর মূল নক্ষত্রকে বলা হয় বিনাশকারী নক্ষত্র। অর্থাৎ এটা কিন্তু খারাপ দিক না। বিনাশটা হচ্ছে কি, যেটা ভালো জিনিস করতে গেলে তো খারাপের বিনাশ করতে হয় না, সেই খারাপের জিনিসটাকেই বিনাশ করা বোঝাচ্ছে এখানটাতে। যে ভালো জিনিস করতে গেলে খারাপের বিনাশ চাই, সেই বিনাশ কিন্তু এই নক্ষত্রে বোঝাচ্ছে। এবং এই নক্ষত্রের উপর একটা দেবীর বিশেষ কৃপা থাকে, ধূমাবতী দেবীর। সেটা হচ্ছে কি, যে যতই গভীরে পড়ে যাক, যতই দুঃসময় আসুক, ঘুরে এসে দাঁড়াবেই। এটা কেতুর নক্ষত্র, 4টি চরণী পরে ধনুরাশিতে। তো যাই হোক, এটা একটা দৈবিক কৃপা বলতে গেলে। তো এই নক্ষত্র অবস্থান করবে। আর এই নক্ষত্রের অধিপতি কেতু অবস্থান করছে সে সিংহ রাশিতেই। যে নক্ষত্র পাচ্ছে সেটা পূর্বাষাঢ়া নক্ষত্র, পূর্বা ফাল্গুনী নক্ষত্র। পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতিকে ভাগ, অধিপতি দেবতা ভাগ, এবং বলা হয় এই দেবতাকে সৌভাগ্যের প্রতীক, জয়ের পরবর্তী উল্লাস এই নক্ষত্রকে বলায়। তো সেই জিনিস কিন্তু এই সময়কালে এই অর্থাৎ যোগাযোগের দিক থেকে, যে যোগাযোগের ঘরে অবস্থান করছে সূর্য মঙ্গল, যোগাযোগের দিক থেকে যে যোগাযোগটা তো হচ্ছিল না বহুদিন ধরে, বহু চেষ্টা করা সত্ত্বেও, সেইখানটাতে জয়ী হাসিল হয়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে। এবং এটাও বুঝাচ্ছে যে যারা কোনো গোয়েন্দা বিভাগের কাজের সাথে যুক্ত রয়েছেন প্রশাসন লেভেলে, তারা হয়তো এমন কোনো একটা জিনিস যেটা জ্বর খুঁজে পাচ্ছিলেন না, সেই জিনিসগুলোতে সফলতা পেয়ে যাওয়া, এটাও কিন্তু বুঝাচ্ছে। বহু রকম দিক, সমাজে এমন কোনো যোগাযোগ, যে যোগাযোগটা বহুদিন ধরে হচ্ছিল না, সেই জিনিসটা, যে বহুদিন আগে কোনো মহাজনের সাথে গন্ডগোল হয়ে গেছিলো ব্যবসা বাণিজ্যে, ব্যবসা করতে পারছিলাম না, এখন সেই মহাজনের সাথে শতবার চেষ্টা করছি, ফোন করছি, যোগাযোগ হচ্ছে না। তো এগুলো জায়গাতেও কিন্তু একটা যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা। বা যে ডকুমেন্টেশন, যে কাগজপত্রগুলো হারিয়ে গেছিলো জীবনে, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেটা পাওয়া যাচ্ছিল না, সেই জিনিসগুলো হাতের কাছে পেয়ে যাওয়া, এটাও কিন্তু বুঝাচ্ছে। কারণ মনের ইচ্ছা বাসনা পূরণ করাবে। কাম ত্রিকোণে কিন্তু সূর্য অবস্থান করছে মূল নক্ষত্রের দেবগুরু বৃহস্পতির দ্বারাই দৃষ্ট। আর দেবগুরু বৃহস্পতি নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে। তো গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখে, তাহলে তো সেই ঘরের বিশেষ উন্নতি হবে। এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট, এবং দেবগুরু বৃহস্পতির ঘরে এই নক্ষত্র পড়ছে কেতুর নক্ষত্র। যথেষ্ট উন্নতির কিন্তু এই সময়কালে বিশেষভাবে খেয়াল করা যাবে। এই তুলা রাশির ক্ষেত্রে মনের ইচ্ছা বাসনা পূরণ করিয়ে দিবে তুলা রাশির। যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে। এরপরে যখন আবার চলে আসবো ওই 29শে ডিসেম্বর থেকে 10ই জানুয়ারি পর্যন্ত কিন্তু থাকবে হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রে। পূর্বাষাঢ়া নক্ষত্রে থাকবে, শুক্রের নক্ষত্রে থাকবে এই সূর্যদেব। তখন তো আবার অনেকগুলো পরিবর্তন হয়ে যাবে। ডিসেম্বর মাসে 20 তারিখে শুক্র পরিবর্তন করবে রাশি, 28শে ডিসেম্বর আবার বুধ রাশি পরিবর্তন করবে। 4টি গ্রহ কিন্তু অবস্থান করবে এই তৃতীয় ঘরে। এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট হবে, শনি দ্বারা প্রভাবিত হবে, কেতু দ্বারা প্রভাবিত হবে। মানে ব্যাপক থেকে ব্যাপক জিনিস ঘটবে, বহু দিক থেকে উন্নতি। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, যারা মিডিয়া সেক্টরে কাজ করছেন, যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। যারা মোটিভেশন স্পিকার, সমাজকে মোটিভেট করছেন, যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ইউটিউবার ফিল্ডে রয়েছেন, ইনস্টাগ্রাম, তারপরে ফেসবুক, তারপর হচ্ছে মিডিয়া সেক্টরে যারা কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো, খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রেও। কারণ রাশির অধিপতির নক্ষত্রে সূর্য অবস্থান করবে, এবং সেই সময় কিন্তু শুক্রও থেকে যাচ্ছে এই নক্ষত্রে। অবস্থান কিন্তু যথেষ্ট ভালো এই তুলা রাশির ক্ষেত্রে। তবে পূর্বাষাঢ়া নক্ষত্রে কিন্তু কিছু দিক থেকে আবার খারাপও দিক থাকছে, সেটাও ঠিক। যেমন খারাপ দিক বলতে যে বিবাহের দিকে এদের জিনিসটা হয় যে পিতামাতার সাথে ডিস্টেন্স তৈরি হয়ে যায় পূর্বাষাঢ়া নক্ষত্রে, ডিস্টেন্স চলে আসে পিতামাতার সাথে। কিন্তু শ্বশুরবাড়ির সাথে আবার সম্পর্ক ভালো হয়ে যায়। যাই হোক, সেটা অনেকের ক্ষেত্রে ভালো, অনেকের ক্ষেত্রে আবার খারাপ হয়। তো এই ক্ষেত্রে যথেষ্ট সাপোর্ট পাবে, কারণ দেবগুরু বৃহস্পতি রাশিকে যেরকম দেখছে সেরকম কিন্তু এই গ্রহগুলোর উপর দৃষ্টি থাকবে। আমূল পরিবর্তন নিয়ে আসবে, আমূল পরিবর্তন। গোপন যোগাযোগগুলো হবে, গোপন যোগাযোগ জিনিসগুলো হবে। আর্থিক উন্নতি বিশেষভাবে যুক্ত, যা মানে ভালো হবে এই সময়কালে। ইন্স্যুরেন্স জনিত, কমিশন জনিত কাজের সাথে যারা কাজ করছেন, তাদের দিকটা বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়কালে। ভালো অবস্থান হতে যাচ্ছে। এবং তার সাথে পূর্বাষাঢ়া নক্ষত্র এবং এই যে বিশ্বরাশি, শুক্রের রাশি, এই রাশিটা কিন্তু অষ্টম ঘরে পড়ছে। তন্ত্রক্রিয়া, তন্ত্রবিদ্যা, তন্ত্র সাধনা, এগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন,
তাদের জন্যও কিন্তু একটা ভালো অবস্থান হতে যাচ্ছে। গুরু দ্বারা দৃষ্টি হচ্ছে এই সময়কালে, ভালো গুরুর সন্ধান পেয়ে যাওয়া, জীবনে এগুলো বুঝাচ্ছে এই সময়কালে। খুবই ভালো অবস্থান এই পূর্বাষাঢ়া নক্ষত্রে। এবং এরপরে যে নক্ষত্রটা পাচ্ছে 10ই জানুয়ারি থেকে একদম 14ই জানুয়ারি, সেটা কিন্তু পাচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, অজেয় নক্ষত্র। উত্তরাষাঢ়া নক্ষত্রকে বলা হয় অজেয় নক্ষত্র। এই নক্ষত্রকে হাতির দাঁত, ডান দাঁত বলা হয়। তো অজয় নক্ষত্র এক কথায় বললাম, বিশ্বদেব, 10খানা দেবতার আশীর্বাদ রয়েছে। এই সবসময় এদের চিন্তা ভাবনা হয় সবসময় মানে জয়ী হওয়া এবং জয়ী হয় সমাজে। এই নক্ষত্রের সব থেকে ভালো গুণ হচ্ছে যার পিছনে দাঁড়িয়ে যাবে সাপোর্টের মতন কাজ করবে, আর যাকে ঘৃণা করবে তো খুবই ঘৃণা করবে। এই নক্ষত্র বেইমানি জিনিসটাকে পছন্দ করে না, একদম অন্যায় জিনিসটাকে বরদাস্তই করবে না, ন্যায়ের সঙ্গ দিবে। এবং এরা কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি করে। এবং সূর্য নিজের নক্ষত্র অবস্থান করছে, আবার গুরু দ্বারা দৃষ্টি হচ্ছে, গুরুর রাশিতে অবস্থান। সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি, কর্মের সন্ধান পূরণ করাবে। যারা রেভিনিউ ডিপার্টমেন্টে যুক্ত রয়েছেন, ব্যাংকিং সেক্টরে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান। এই উত্তরাষাঢ়া নক্ষত্র খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে। এছাড়া যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন, সরকারের সাথে ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, সেদিক থেকে উন্নতি। এছাড়া যারা অন্যান্য ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। কস্টলি আইটেমের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই সমস্ত জিনিসের ব্যবসার কাজের সাথেও কিন্তু মানে যারা যুক্ত রয়েছেন, সেটাতেও যথেষ্ট ভালো আয় উন্নতির যোগ থাকছে এই উত্তরাষাঢ়া নক্ষত্রে। অর্থাৎ সূর্যদেবের এই পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে। তবে সব দিক তো আর ভালো হয় না, মাইনাস দিকও থাকে। উত্তরাষাঢ়া মাইনাস দিক হচ্ছে যে কোনো জায়গায় মিউচুয়াল করতে গেলে চট করে আবার মিউচুয়াল হবে না, এটা হচ্ছে মাইনাস দিক। যে কারোর সাথে মিউচুয়াল যদি করতে যাই, যে কোথাও অশান্তি গণ্ডগোল হলো বা কোথাও একটা ইগোজনিত ব্যাপার হলো, সেইগুলো জায়গা চট করে এরা মেনে নেয় না, এটা হচ্ছে মাইনাস দিক। যে কোথাও শান্তি প্রস্তাব নিয়ে যাওয়া হলো, যে ভাই ঠিক হয়েছে, গণ্ডগোল অশান্তি হয়েছে, মিউচুয়াল করে নাও, হাত মিলিয়ে নাও, ওইখানে তো মনে পড়ে যাবে যে অমুক দিন তো আপনি আমাকে এই কথা বলেছিলেন। এগুলো জিনিস চলে আসে এই নক্ষত্রে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম সূর্যের এই পরিবর্তন নিয়ে। তবে প্রথমেও বললাম, শেষেও একটি কথা বলবো, সূর্যের বছর, অর্থাৎ সূর্য যাদের জন্মকুষ্ঠিতে খারাপ রয়েছে, সূর্য যাদের গ্রহণযোগের মধ্যে পড়ে রয়েছে, অবশ্যই বাড়িতে সূর্য যন্ত্র স্থাপন করবেন, বিধিসম্মত মেনে, নিয়ম নিষ্ঠা মেনে করবেন। দেখবেন রেজাল্ট পান কি পান না। এটা মানে পরীক্ষিত, এক কথায় বলতে গেলে। আমি দেখেছি, বহু লোকের জন্মকুষ্ঠি দেখেছি, তাদেরকে দিয়েছি, এটা পরীক্ষিত একেবারে। অনেকে চুনিমুনি সবে পড়াবে, তারপরে বলবে ডালিম গাছ লাগাও, সেই গাছ লাগাও, এই করো সেই করো। তার থেকে সব থেকে শ্রেষ্ঠ উপাচার দিলাম আমি। পাথরের থেকেও একটা সব থেকে বড় উপাচার যন্ত্রের উপাচার স্থাপন করবেন, যেভাবে বললাম করবেন। এমনিতে সূর্য আর কি, যাদের সূর্য গ্রহণযোগ রয়েছে তারা সবসময় দিনের বেলাতে মাথা ঢেকে চলবেন। যাদের গ্রহণযোগ, সূর্য যাদের পীড়িত রয়েছে, এবং মিথ্যা কথা বলা যাবে না, মদ মাংস থেকে দূরে থাকতে হবে, খাবার দাবারের দিকে যথেষ্ট। সূর্য একাদশ ঘরে অবস্থান, এই যে সূর্য যদি একাদশ ঘরে থাকে, নিজের রাশিতে অবস্থান যদি করে তুলা রাশির ক্ষেত্রে, মিথ্যা কথা বললে সব চলে যাবে, লাভ কি লসের রাস্তায় চলে যাবে। যদি সূর্য নবম ঘরে থেকে যায় এই মিথুন রাশিতে, তাহলে কি হবে, যে খাওয়া দাওয়ার উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে, ধর্মের পথে চলতে হবে, শাস্তিক আহার গ্রহণ করতে হবে, মদ মাংস থেকে দূরে থাকতে হবে। এগুলো কিন্তু যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন। এছাড়া হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন। এটা সবার প্রথমে, এটা মাস্ট, তারপরে এগুলো উপাচার। আপনারা সবাই ভালো থাকেন। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। নমস্কার, ধন্যবাদ। নমস্কার। আজকে আলোচনা করবো হচ্ছে বৃশ্চিক রাশিকে নিয়ে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্যদেবের এই যে পরিবর্তন হচ্ছে, রাশি পরিবর্তন, 16ই ডিসেম্বর সূর্যদেব রাশি পরিবর্তন করবে, একদম 14ই জানুয়ারি পর্যন্ত 1 মাসের পরিবর্তন, সূর্যদেবের পরিবর্তন। কোন দিক থেকে লাভবান হবে বৃশ্চিক রাশি, কোন দিক থেকে বিশেষ উন্নতি, কোন দিক থেকে বিশেষ সাবধান, সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরবো, এবং কোন বিশেষ উপাচার করবে। তো সবার প্রথমে একটি কথা বলবো, যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এবং তার সাথে আরও একটি কথা, সেটা হচ্ছে কি, যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান খারাপ রয়েছে, কারণ সূর্যের যে পরিবর্তনটা হচ্ছে, সবাই কিন্তু সমান ফল পাবে না। যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান খারাপ রয়েছে, বৃশ্চিক রাশির যত দর্শক বন্ধু রয়েছে, সবার উদ্দেশ্যে একটি কথা, যে যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান খারাপ রয়েছে, 2026 কিন্তু সূর্যেরই বছর। যাদের জন্মকুষ্ঠিতে সূর্য গ্রহণযোগে রয়েছে, সূর্য শত্রু নক্ষত্রে অবস্থান করছে, সূর্যের উপর কোনো গ্রহের বাজে মানে পাপী গ্রহের দৃষ্টি রয়েছে, তো সূর্য তো পীড়িত হয়ে গেল। তো সূর্য মানে কি, মান সম্মান, পদ প্রতিষ্ঠা, সমস্ত কিছু সূর্য থেকে দিবে। কারণ সূর্য হচ্ছে বৃশ্চিক রাশির কর্মের ঘরের অধিপতি, কর্ম জিনিসটা বুঝাচ্ছে সূর্যই। তো সেই সূর্যই যদি গ্রহণে পড়ে যায়, তাহলে কর্মক্ষেত্রে তো চারিদিক থেকে অশান্তি, মান সম্মান, হ্যারাসমেন্ট সব কিছু হয়ে যাবে সূর্য যদি খারাপ থাকে। অতএব তাদের ক্ষেত্রে একটি বিশেষ উপাচার বলছি, সেটা হচ্ছে বাড়িতে সূর্য যন্ত্র স্থাপন করবেন। এর উপরে কোনো বড় উপাচার নাই, এটা সব থেকে বড় উপাচার, সূর্য যন্ত্র স্থাপন।
অতএব সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করবেন, হাতের মাঝখানে সাদা চন্দন লাল চন্দন বেটে সেই চন্দনকে সূর্য যন্ত্রের মধ্যে ছিটাবেন, এরকম করে করে বলবেন ওম হ্রিং হিনি সূর্যাদিত্যায় শ্রীং, এই মন্ত্রে 11 বার উচ্চারণ করবেন, দেখবেন সূর্য যথেষ্ট ভালো ফল দিবে। সূর্যই মান সম্মান ধন সম্পত্তি সব কিছু দিবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি হচ্ছে সূর্য। সবার প্রথমে কিন্তু এটাই আমার বললাম আমি এই কারণে যে 2026 সৈন্য ভিডিও দিব বৃশ্চিক রাশি সম্পর্কে, সূর্যের বছর। অতএব সূর্যকে বলি করতে হবে যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের খারাপ রয়েছে। এছাড়াও অন্যান্য উপাচার রয়েছে, কিন্তু তার মধ্যে এই উপাচারটা সব থেকে বেস্ট উপাচার। তো যাই হোক, সূর্যের এই যে পরিবর্তন হচ্ছে, সূর্য 3টি নক্ষত্রে তার গোচর সম্পন্ন করবে। একটা হচ্ছে মূল নক্ষত্র, তারপর হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরষাঢ়া নক্ষত্র। তো মূল নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র। এই নক্ষত্র 16 ডিসেম্বর থেকে একদম 29 ডিসেম্বর পর্যন্ত থাকবে। তো মূল নক্ষত্র কেতুর নক্ষত্র, এবং কেতু এই সময়কালে অবস্থান করছে আবার পূর্বা ফাল্গুনী নক্ষত্র, সেটাও কি সিংহ রাশিতে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র অবস্থান করছে কেতু। কেতু পূর্বা ফাল্গুনী নক্ষত্র, পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ভাগ, যাকে বলা হয় সৌভাগ্যের দেবতা, যাকে বলা হয় বিজয়ের পরবর্তী উল্লাস, কর্মের ঘরে অবস্থান। আর সূর্য কিন্তু এই কেতুর নক্ষত্রে অবস্থান করছে। আর কেতু এই যে শুক্রের নক্ষত্রে অবস্থান করছে, শুক্র আবার রাশির উপর অবস্থান করছে। 20 তারিখের পর আবার শুক্রও কিন্তু চলে আসবে এই দ্বিতীয় ঘরে। তো সূর্যের এই পরিবর্তনে সব থেকে টুইস্টও থাকছে এখানটাতে, কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে। সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলের সাথে কিন্তু জুতি তৈরি হচ্ছে। সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে, এবং দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান করছে, তার মূল ত্রিকোণ রাশি ধনু রাশিতে এই জুতিটা তৈরি হচ্ছে। সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, কর্মের ঘরের অধিপতি হচ্ছে সূর্য, ধন সম্পত্তির ঘরে অবস্থান। সূর্যের দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, তারপরে শনির দৃষ্টি, কেতুর প্রভাব থাকছে, কারণ কেতুও তো গুরুবর দৃষ্টি ভাই। অর্থাৎ কিন্তু একটা ভালো পরিবর্তন হতে যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, শুধু মাথা ঠান্ডা করে চলতে হবে। তো যাই হোক, এই যে মূল নক্ষত্র, এই মূল নক্ষত্রকে বলা হয় বিনাশকারী নক্ষত্র। তো বিনাশ কিসের বিনাশ করবে? অশুভ শক্তির বিনাশ হবে এখানটাতে। অশুভ শক্তির বিনাশ হলে শুভ শক্তির জাগরণ হবে, সেই জিনিসটা বুঝাচ্ছে এই এই নক্ষত্রে। এবং এই নক্ষত্রের একটি ভালো প্রভাব রয়েছে কি, ভালো দিক রয়েছে কি, যে যতই খারাপ পজিশনে চলে আসুক, যে দিক থেকে খারাপে যাক, ঘুরে সে দাঁড়াবে। এটা একটা দৈবিক কৃপা থাকে এই নক্ষত্রের উপর। তো সূর্যের এই অবস্থান, তা আবার দ্বিতীয় ঘরে, তো কর্মের ঘরে যত রকম সমস্যা বিগত দিনে হয়েছিল, সেই বিগত দিনের সমস্যাগুলোকে তুলে উপড়ে ফেলে দিয়ে একটা ভালো জায়গা তৈরি করে দেওয়া বৃশ্চিক রাশির জন্য। কারণ মূল নক্ষত্র, মূল কথার অর্থটা কি, জ্বর শিকড় গভীর, অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে সে গভীরে প্রবেশ করবে, তার বিনাশ ঘটাবে। যেখানটাতে যে অবস্থানটা বিনাশকারী নক্ষত্র বললাম, তাহলে অশুভ জিনিসটার বিনাশ ঘটাবে, ভালো জিনিসের সূচনা করাবে। তাহলে সেই জিনিসগুলো কিন্তু হবে এই সময়কালে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। অর্থাৎ একটা চরম উন্নতি থাকছে, এবং ভাগ্যের সঙ্গ পাবে। গুরু নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, সূর্যের উপর দৃষ্টি থাকছে, কত সুন্দর অবস্থান। গুরুর দৃষ্টি পড়ছে সূর্যের উপরে, সূর্য অবস্থান করছে কেতুর নক্ষত্রে, কেতু আবার সেই সূর্যের রাশিতে কর্মের ঘরে অবস্থান করছে, তা আবার শুক্রের নক্ষত্রে, শুক্র রাশির উপর অবস্থান করছে। অনেক কাজ হবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো হবে, কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে এই সময়কালে। যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছিলেন বহুদিন ধরে, সেইগুলো জায়গাতে বিজয় হাসিল হয়ে যাওয়া, সেটা বুঝাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সময়কালে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো কিন্তু এই সময়কালে হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই নক্ষত্রে, এই মূল নক্ষত্রে। যারা সরকারি বিভাগে, যারা গোয়েন্দা বিভাগের সাথে যুক্ত রয়েছেন, সিবিআই সিআইডি এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এছাড়া সরকারি বেসরকারি কর্মচারী, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। বড় প্রজেক্ট এই সময়কালে প্রবল পাওয়ার সম্ভাবনা থাকছে, যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা প্রত্নতাত্ত্বিক কাজের সাথে যুক্ত রয়েছেন, খনন কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজের উপর যারা রিসার্চ করছেন, গবেষণা করছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। শিক্ষার জায়গাটা যথেষ্ট উঠে আসছে, কারণ মূল মানে কি, জ্বর শিকড়, গোটা গাছটাকে আটকে রাখে কিন্তু সেই শিকড়। তো সেই জিনিসটা কিন্তু, সেই ক্ষমতাটা এই সময়কালে বৃশ্চিক রাশি পেতে যাচ্ছে সূর্যের দ্বারা। কত সুন্দর অবস্থান। অর্থাৎ যে কোনো পরিস্থিতিকে নিজেকে সঠিকভাবে রাখা, দৃঢ় মনোভাব নিয়ে থাকা, সমস্ত জিনিসকে আটকে ধরে রাখা, সেই ক্ষমতা কিন্তু বৃশ্চিক রাশি এই সময়কালে পাবে সূর্যের দ্বারা। সূর্য কর্মের ঘরের অধিপতি, হেভি অবস্থান। তো যাই হোক, এরপরে আবার চলে আসবে 29 ডিসেম্বর থেকে সূর্য রাশি পরিবর্তন করবে, নক্ষত্র পরিবর্তন করবে। পূর্বাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করে যাবে সূর্য, যেটা শুক্রদেবের নক্ষত্র। তো এই সময়কালে ওই একসাথে অবস্থান করবে, দেবগুরু বৃহস্পতিরা দৃষ্ট হবে। এই সময়কালে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই পূর্বাষাঢ়া নক্ষত্রে। চারিদিক থেকে কিন্তু এই সময়কালে বিশেষভাবে উন্নতি যোগ থাকছে এই বৃশ্চিক রাশির। যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলোতে বিশেষভাবে, যারা খাবার দাবার কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা ম্যানেজমেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা আধিকারিক পোস্টে রয়েছেন, যারা অ্যাডভাইসার হিসাবে কাজ করছেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসাবে কাজ করছেন, যারা আবার রেভিনিউ ডিপার্টমেন্টে কাজ করছেন,
যারা কমিশন এজেন্টে কাজ করছেন, ইন্স্যুরেন্সের কাজ করছেন, সেই কাজগুলো বিশেষভাবে উন্নতির যোগ থাকছে। যারা আবার প্রশাসন লেভেলে কাজ করছেন, যারা ওকালতি করছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো অবস্থান। যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন, মিডিয়া সেক্টরে রয়েছেন, তারপরে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত কাজের সাথে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা, আর্থিক দিক যথেষ্ট এই সময়কালে মজবুত হবে। যারা ব্যবসা করছেন, খাবার দাবারের কাজ, হোটেল জনিত ব্যবসা, এই সমস্ত জিনিস কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। পূর্বাশারা নক্ষত্র, শুক্রদেবের নক্ষত্র, শুক্রদেব তো এই সময়কালে দ্বিতীয় ঘরে অবস্থান করবে, খুবই ভালো অবস্থান। ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। অর্থাৎ চারিদিক থেকে এই নক্ষত্রের অবস্থান যথেষ্ট ভালো। তবে এই নক্ষত্রে যে সব কিছু ভালো সেটাও না, এই নক্ষত্রের মাইনাস দিকও রয়েছে। সেটা হচ্ছে কি যে বিবাহ পরে মানে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো হয়ে যাওয়া, এই জিনিসগুলো বোঝায় এই নক্ষত্র থেকে। এবং নিজের পিতামাতার থেকে ডিস্টেন্স তৈরি হয়ে যাওয়া, এটাও কিন্তু এই নক্ষত্রে বোঝায়। অতএব এটা হচ্ছে এর সব থেকে মাইনাস দিক, এই জিনিসগুলো বোঝায়। এবং এরপরে যখন আবার চলে আসবে সেই 10 জানুয়ারি থেকে যখন অবস্থান করবে উত্তরাষাঢ়া নক্ষত্রে, সূর্য তখন নিজের নক্ষত্রে অবস্থান করবে। অর্থাৎ এই সময়কালে কর্মের দিক থেকে বিশাল উন্নতি, কর্মক্ষেত্রে বিশেষভাবে উন্নতি। কারণ সূর্য নিজের নক্ষত্রে অবস্থান করবে। নিজের নক্ষত্রে যে কোনো গ্রহের অবস্থান কিন্তু যথেষ্ট ভালো অবস্থান হয়ে যায়। কারণ দেবগুরু বৃহস্পতি এই সময়কালে নিজের নক্ষত্রে থাকছে এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে এই গ্রহের উপর, এবং সূর্যও নিজের নক্ষত্রে অবস্থান করবে। ভালো অবস্থান মানে সরকারি বেসরকারি কর্মচারীদের এই সময় পদোন্নতি, বেতন বৃদ্ধি, প্রমোশন যোগ, এগুলো কিন্তু সব কিছুই থাকছে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা, সমস্ত কিছু কিন্তু লক্ষণীয় হবে এই সময়কালে। একটা মানে খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে এই কর্মক্ষেত্রে। এবং এই সময়কালে কেউ যদি নিজের মন পছন্দ কোনো পরিবর্তন, সেই পরিবর্তনও করতে চায়, সেই জিনিসগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে এই বৃশ্চিক রাশি। এই উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান যথেষ্ট ভালো, চারিদিক থেকে উন্নতি। উত্তরাষাঢ়া নক্ষত্র হচ্ছে একটা জয়ী নক্ষত্র। এই নক্ষত্রে সবসময় জয়ী মনোভাব হয়। যে কোনো দিক, যে কর্মে একটা রেষারেষি চলছে দীর্ঘদিন ধরে, যে কোনো কোর্ট কেস মোকদ্দমা হোক বা জায়গা জমি সংক্রান্ত কাজ হোক বা ভূমি সংক্রান্ত কাজ হোক, এই সমস্ত কাজ চারিদিক থেকে উন্নতি। কোনো টেন্ডার জনিত কাজ হোক, এই কাজগুলোতে বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে। মোট কথা সূর্যদেবের এই পরিবর্তন বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমূল একটা পরিবর্তন, খুব ভালো পরিবর্তন হতে যাচ্ছে। গুরু দ্বারা দৃষ্ট হয়ে গেছে। যদিও বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল অস্ত থাকছে, কিন্তু গুরু দ্বারা তো দৃষ্ট হয়ে গেছে। এবং মঙ্গল অবস্থান করছে গুরুর রাশিতেই এবং সূর্যের সাথে অবস্থান করছে। যথেষ্ট ভালো অবস্থান, চারিদিক থেকে একটা উন্নতির যোগ এই সময়কালে থাকছে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। সূর্যদেবকে প্রত্যেকদিন অর্ঘ্য দেবে, পিতামাতার আশীর্বাদ নেবে। সূর্য উদয় পর্যন্ত শুয়ে থাকবে না। তারপর হচ্ছে রবিবার দিনটাকে বিশেষভাবে মানতে হবে। লবণের ত্যাগ করতে হবে, সাদা লবণ ত্যাগ করে দিতে হবে রবিবার করে খাওয়া দাওয়াতে। এবং মদ মাংস থেকে কিন্তু দূরে থাকতে হবে। আর তারপর কি যে মানে এই সময়কালে আরও একটি ভালো যা মানে কথা বলবো, যারা প্রশাসন লেভেলে রয়েছেন তারা কিন্তু উচ্চ আধিকারিক কথায় হ্যাঁতে হ্যাঁ, সুরে সুর মিলিয়ে চলবেন, যেন তাদের দৃষ্টিগোচর হয়। তাহলে কিন্তু বিশেষভাবে এই সময়কালে একটা উন্নতির যোগ থাকবে। তা আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।